প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক সমকালের উপসম্পাদক কবি মাহবুব আজিজ। শুভ সকাল। আপনাকেও শুভ সকাল। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি থাকছে না সনদে। 6 মাসে কিভাবে সংস্কার বাস্তবায়ন সম্ভব, প্রশ্ন রেহমান সোবহানের। এত সংস্কার প্রস্তাব দিয়ে গণভোট হওয়া কি সম্ভব, বিশেষ সাক্ষাৎকারে সালাউদ্দিন আহমেদ। দৈনিক সমকাল, জাতীয় পার্টি নিষিদ্ধের দাবির পেছনে ভোটের হিসাব, পুলিশে এএসআই পদ বাড়ছে 4000। দৈনিক যুগান্তর, দিনভর 3 গুজবে অস্বস্তি, জনমনে শঙ্কা কাটাতে 2 বিবৃতি, হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত, ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই। কালের কণ্ঠের শিরোনাম, সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি সেনা প্রধানের, বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অস্থিরতা। বাংলাদেশ প্রতিদিন, সরকারকে পূর্ণ সহযোগিতা, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের বৈঠক। ট্রেসি অ্যান্ড জ্যাক বাসন বললেন, কোনো ব্যক্তি বা দলের পক্ষে নয় যুক্তরাষ্ট্র। মানব জমিন, ভূমিকম্পে তছনছ আফগানিস্তান, সর্বশক্তি দিয়ে সুন্দর নির্বাচনের আয়োজন করব, সিইসি বলেছেন। খবরের কাগজের শিরোনাম, অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ। এক রায়ে অস্থিরতা, অন্যটিতে স্বস্তি, ডাকসু নির্বাচন। আমাদের সময় শিক্ষাঙ্গনে নেতৃত্ব শূন্যতা নাকি সামাজিক অস্থিরতা। আমার দেশ, ডাকসু নির্বাচন নিয়ে আদালতের নাটকীয়তা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, গুজবে মনোযোগ না দিতে অনুরোধ সেনা প্রধানের। দৈনিক সময়ের আলো, ঐক্যমত্য না হলে সিদ্ধান্ত নেবে সরকার, জুলাই সনদ বাস্তবায়ন। কালবেলা শিরোনাম, গুজবে মনোযোগ না দেওয়ার আহ্বান সেনা প্রধানের, বছর বছর ঝিমুচ্ছে 121 প্রকল্প। ইনকিলাব, সংকটের সমাধান দ্রুত নির্বাচন। দৈনিক দিনকাল, দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখছে তারেক রহমান। আলোকিত বাংলাদেশ, সরকারকে সফল করতে বদ্ধপরিকর সেনাবাহিনী, লণ্ডভণ্ড আফগানিস্তান, নিহত 800। শিরোনাম শুনলেন। গুজব, মানে গুজবের ডালপালাটা এমন যে কোনটা সত্য কোনটা মিথ্যা এই মুহূর্তে মানে সাধারণ মানুষের মধ্যেও একটা বিভ্রান্তি। যেমন দৈনিক যুগান্তর শিরোনাম করেছে, জনমনের সংখ্যা কাটাতে 2 বিবৃতি, দিনভর 3 গুজবে অস্বস্তি। কি বলবেন? যে আসলে দেখুন যে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমও কিন্তু গুজব ছড়ানোর একটা অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে। এবং আমাদের যারা বাইরের থেকে বিদেশে বসে বসে ইনফ্লুয়েন্সাররা নানান রকম কথাবার্তা সারাদিন, এটা হয়তো তাদের আয় রোজগারের একটা ব্যাপার, কিন্তু সাথে সাথে যে তারা কি ধরনের এখানে তাণ্ডব তৈরি করছেন, একটু আপনি চোখ কান খোলা রাখলেই আপনি বুঝতে পারবেন যে ঘৃণা উদ্রেককারী নানান রকমের শব্দ বলে এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে যে মব সন্ত্রাস যেটাকে আমরা বলছি, সেটাও কিন্তু ওভাবে তৈরি হচ্ছে। এবং যখন আপনি এই ধরনের সন্ত্রাসের ব্যাপারে সরকার দৃঢ়তা এবং স্পষ্টতার সাথে কোনো অবস্থান নিতে পারছেন না, তখনই কিন্তু এই গুজব আরও ডালপালা ছড়াচ্ছে। কেন এত উইংস খোলা হচ্ছে, কেন এত উইন্ডো খোলা হবে? একদম পরিষ্কার থাকবে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে, পরপর এই কাজগুলো হবে। এর মধ্যে আমরা এটা না পিআর সিস্টেম, আমরা গণভোট চাই, অমুক এটা চাই, তমুক এটা চাই, হঠাৎ করে জাতীয় পার্টি নিষিদ্ধ। কেন হঠাৎ করে জাতীয় পার্টি নিষিদ্ধের কথাটা আসলো? আপনি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুললেন, তখনই তো হতে পারতো যে আওয়ামী লীগের দোষর হিসেবে জাতীয় পার্টি। আজকে 1 বছর পরে আপনার মনে হলো জাতীয় পার্টি জাতীয় পার্টি নিষিদ্ধ, আপনাদের পত্রিকায় এই হিসাবটা দেওয়া হয়েছে, জাতীয় পার্টি নিষিদ্ধের দাবির পেছনে ভোটের হিসাব। আপনি দেখেন যে এটা শুধু ভোটের হিসাবই না, এখানে হিসাবের 2টো দিক আছে। আপনি আজকে যখন জামাত এবং এনসিপি, বিশেষ করে এনসিপি যখন দাবি তুলছে যে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে, আবার গণপরিষদের নূর নিষিদ্ধ করতে গিয়ে মারটার খেলেন ইত্যাদি, এটা খুবই নৃশংস এবং অত্যন্ত খারাপ কাজ, তারপরে নিন্দনীয়। তারপরেও তো ঘটনাটা এইভাবে ঘটলো। তো 1 বছর পরে এদের সকলের মনে হলো যে জাতীয় পার্টি দোষর ছিল।
এতদিন মনে হলো না। এবং এই আওয়ামী লীগের যখন নিষিদ্ধতার কথা হলো তখন একই প্যাকেজে কিন্তু হতে পারতো। আজকে এতদিন পরে যখন নির্বাচন ঘনিয়ে আসছে তখন অবশ্যই কিন্তু মাথায় আসে যে ভোট কিন্তু তিনটি দলের, বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিরও ভোট আছে, বিশেষ করে উত্তরবঙ্গে তাদের একটা ভোট ব্যাংক আছে। তো এই যদি আওয়ামী লীগ না থাকে, আওয়ামী লীগ অলরেডি নাই, জাতীয় পার্টিও নাই, তাহলে এই দুই দলের ভোট যাবে কোথায়, এরকম একটা চিন্তা করা হচ্ছে। আবার ভেবে দেখুন, জামাত এবং এনসিপি যদি নির্বাচনের আগে আগে বলে বসে যে আমাদের এই সংখ্যানুপাতিক ভোটও হলো না, আমাদের গণভোটের ব্যাপারে আমরা নাই, তখন বিএনপি ছাড়া কিন্তু কোনো দল থাকছে না। কাজেই এই যে একটা ত্রিশঙ্কু অবস্থায় বিএনপি পড়তে পারে, কাজেই পুরো ব্যাপারটার মধ্যে একটা ঢাক ঢাক গুড়গুড় ব্যাপার আছে। এই জায়গাতে আমরা 24-এর গণঅভ্যুত্থানের যে প্রত্যয় মিনিমাম, যে গণতন্ত্র ও বাক স্বাধীনতা, তার জন্যে একটা নির্বাচনের প্রয়োজন। নির্বাচন উত্তর সংসদে আমাদের আর যা কিছু দাবি দেওয়া অন্যান্য কিছু সংসদেই সেটা সমাধান হবে। এখানে বসে বসে যেটা রেহমান সোবহান স্যারও বলেছেন 6 মাসে কতগুলো সংস্কার আপনি করবেন, এবং সালাউদ্দিন আহমেদ বলেছেন গণভোটে এতগুলো সংস্কার প্রস্তাব নিয়ে ভোট করা যায়। কাজেই প্রকৃত বাস্তবতার সাথে এগুলোর কিন্তু মিল নাই। আপনি যখন গণ অভ্যুত্থান সংগঠিত হলো তখন কি এত কিছু ছিল দাবি দেওয়া? একটা কোটা বিরোধী আন্দোলন থেকে একনায়কতান্ত্রিক স্বৈরাচারের বিরুদ্ধে মানুষ একতাবদ্ধ হয়েছিল। স্বৈরাচার বিরোধী একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা তৈরি করতে হলে প্রাথমিক শর্ত নির্বাচন, অন্তর্ভুক্তমূলক নির্বাচন, যেখানে সবাই অংশগ্রহণ করতে পারবে। আপনি যাদেরকে এখন বাদ দিতে চাচ্ছেন তাদের সমর্থকদের দোষটা কি? এইটা কি ভাবতে হবে না? সরকারের এই পুরো পরিস্থিতিটা নিয়ে একটা দৃঢ় অবস্থান রাখা দরকার। আজকে আপনি যখন নূরের উপরে আক্রমণ হয়, গত পরশু তো না, যে সরকার যে 3টি দলের সাথে বসলেন সেখানে তো বোধ করি একদম স্পষ্ট করেছে। উনি তো বারবার স্পষ্ট করতে হচ্ছে, একটি স্পষ্ট কথাকে এত বারবার কেন বলতে হয়? এই দিনও তো গত পরশুর মিটিংয়েও কিন্তু প্রধান উপদেষ্টা বলছেন কোনোভাবেই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন যাবেন। এটা তো হয়েছে কথা, আপনি রোডম্যাপ দিয়ে দেন, আপনি তফসিল ঘোষণার তারিখ দেন, তার আগে ভোটারের যেই নাম লিপিবদ্ধ করা, সীমানা নির্ধারণ, অন্যান্য বিষয়গুলো, প্রার্থী বাছাইয়ের বিষয়গুলো অলরেডি দিয়েছে নির্বাচন কমিশন। এটা 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 খুবই অস্পষ্ট বলে মনে হচ্ছে। আরো জোরে সোরে এবং আরো দৃঢ়তার সাথে আপনার নির্বাচনী আইনগুলো আছে, আমরা সবাই জানি নির্বাচনী বিধিমালা কি, এটা না মানলে কি হয়, ওটা না মানলে কি হয়। এবার যেহেতু পরিস্থিতিটা ভিন্ন রূপ, একটা গণঅভ্যুত্থান উত্তর সময়ে নির্বাচন হতে যাচ্ছে, তাহলে আইন কানুনগুলো আরেকটু স্পষ্টভাবে জানানো দরকার না? এত প্রচার মাধ্যম সরকারের, তারা কোথায় সেগুলো ব্যবহার করছেন? তা না করে সরকারের উপদেষ্টাদেরকে দেখি ইতিহাস বয়ান করতে, উপদেষ্টাদেরকে দেখি ক্ষমা প্রার্থনা করতে, নিন্দা জানাতে। আপনি দেখেন নিজের সরকারের উপদেষ্টাদের কথা বললেন, এখানে একটি পত্রিকার অন্তর্বর্তী সরকারের সমন্বয়িতা উপদেষ্টাদের দায়সারা বক্তব্য, বিশেষ করে নূরের ঘটনার প্রেক্ষিতে এক এক উপদেষ্টা যারা বলেছেন, যেমন একজন তো বলেছেন এটা দায় নিতে হবে সরকারকেই। সরকার কে তাহলে? উনি কি সরকারের নন? আমিই বলছি যে আমাদেরকে দায় নিতে হবে, তার বলতে হচ্ছে কেন? তার মানে যে এখানে একটা লেজে গোবরে অবস্থা, এবং কে কি বলছেন না বলছেন। হঠাৎ করে দেখি কালকে এক উপদেষ্টা বলছেন পাকিস্তানি হানাদার বাহিনীর যে অত্যাচার ৭১-এর আগে, সেইটার পাশাপাশি ৪৭-এর আগের ইতিহাস, মানে পাকিস্তানি হানাদারদের যে অত্যাচার ছিল ৪৭-এর আগেও কি এখানে কোনো অত্যাচার হয়েছে এই লেভেলে? মুক্তিযুদ্ধ আরেকটা সংগঠিত হয়েছে, তার মানে এই ইতিহাস নাকি নাই, এই ইতিহাস আনতে হবে। তার মানে ৪৭ পূর্ববর্তী ইতিহাসটাকেও ৭১-এর পাশাপাশি তারা স্থাপন করতে চান। তারা এখন পাঠ্যপুস্তক তৈরি করবেন, তারা এখন সবাইকে ছাত্র মনে করছেন এবং টোলের পণ্ডিত হয়ে তারা বসেছেন। তাদের যে ন্যূনতম দায়িত্ব সেইটিতে তারা আর মনোযোগ দিতে পারছেন না। আপনার যদি একটা দিনের খবর যদি বা পাবলিক না জানে, যেমন ধরেন গতকালের খবরটা মানুষের জানা নেই, একজন মানুষের, আজকের পত্রপত্রিকা পড়ে তার হঠাৎ করে মনে হবে আচ্ছা ডাকসু নিয়ে ঘটনাটা ঘটলো কখন? হ্যাঁ, মানে এটা কিভাবে হলো যে ডাকসু নির্বাচন হবে না? তার মানে 1 ঘন্টার ব্যবধান, 1 ঘন্টার ব্যবধান, হবে আবার হবে না, হবে। তাহলে এই যে একটা অস্থিরতার জায়গা তৈরি করা, এইটার মানে এই পুরো সমাজের ভিতরে একটা অস্থিরতা তৈরির একটা যেন একটা উদ্বাহু চেষ্টা দেখা যাচ্ছে সব জায়গায়। আপনি দেখুন, আপনি এখন যদি পত্রপত্রিকা দেখেন গত ৫-৭ দিনের, আপনার মনে হবে কি আমরা মধ্যযুগে বাস করছি।
ঘাড়ের উপরে কোপ দেওয়া হচ্ছে, কথায় কথায় লোকজন জড়ো করে ও দোসর সে দোসর, তাকে মারো, তাকে ধরো, তাকে জ্বালিয়ে দাও, তাকে পুড়িয়ে দাও। আচ্ছা, একটা সভ্য দেশে এই সারাক্ষণ জ্বালাও পোড়াও ভাঙচুর হতেই থাকবে? একটা আইনি কাঠামো তো থাকবে। আমার কোনো অভিযোগ থাকবে, আমি সেখানে গিয়ে একটা মামলা মোকদ্দমা দেবো, সেইখানে একটা ইনডোরে এই ঘটনাটা ঘটবে। 1064টি অবরোধ হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে গত 1 বছরে মে থেকে আগস্ট পর্যন্ত 54 বার ঢাকার প্রধান সড়কগুলো অবরোধ হয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে? এখন বলা যেতে পারে এটা গণতান্ত্রিক অধিকার, অবশ্যই গণতান্ত্রিক অধিকার, কিন্তু গণতান্ত্রিক অধিকারগুলোকে অ্যাড্রেস করতে হবে তো সরকারের, যে কি কারণে এত বারবার এই এত এত অবরোধ, এত প্রতিবাদ, এত চলছে। মানুষের অনেক আকাঙ্ক্ষা, ঠিক আছে, এগুলোও আমরা মানছি যে গণ অভ্যুত্থান উত্তর সময় মানুষের অনেক আকাঙ্ক্ষা এসছে, কিন্তু সরকারকে সেই অ্যাড্রেস করবার মতো সামর্থ্য দেখাতে হবে। তারা যদি সবসময় গা ছেড়ে দিয়ে নির্লিপ্ত এবং নির্বিকার থাকে, তাহলে তো আবার মানে যা হচ্ছে এগুলো বাড়তেই থাকবে। বাড়তে বাড়তে কোন পর্যায়ে গেছে আপনি বিবেচনা করুন। আপনি এখানে আগুন লাগছে, সেখানে আগুন লাগছে, সেখানে বিশ্ববিদ্যালয়গুলো তো রণক্ষেত্র না। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ঘোষণা, সেটা তো একেবারেই অন্য রকমের একটা পরিস্থিতি, একেবারেই অগ্রহণযোগ্য। এবং সেইখানে ছাত্রছাত্রীদেরকে যে পরিস্থিতিতে পড়তে হলো, যে কোনো কারণেই হোক, এখানে প্রশাসন কেন কার্যকর থাকবে না? আসলে আমরা একটা সরকারকে কোন পর্যায়ে দেখতে চাই? সরকার আইনি কাঠামোকে শক্তভাবে প্রয়োগ করবার জন্যই তো থাকেন, এটা তো তার প্রাথমিক দায়িত্ব। আমরা সব জায়গায় এই আইনি কাঠামোর প্রয়োগ খুব শ্লথ গতির দেখতে পাচ্ছি, কোথাও অনুপস্থিত দেখতে পাচ্ছি, কোথাও নির্বিকার দেখতে পাচ্ছি। আমাদের কাছে মনে হচ্ছে কি এটা কেমন যেন একটা পিকনিক পার্টি হচ্ছে চারিদিকে। আসলে হ্যাঁ, তাই তো মনে হচ্ছে যে তারা যেন এসছেন বেড়াতে ঘুরতে, তারা যেন যা মনে হচ্ছে। একটা জিনিস কেন আপনার কাছে জানতে চাই আমি, যে ঠিক আছে এরকম একটা যুগান্তকারী গণ অভ্যুত্থান হলো এবং বিস্ময়কর একটা পরিবর্তন এলো, তো সবকিছু মিলিয়ে শিক্ষাঙ্গনে যে এখন বিশেষ করে ধরেন ডাকসু নির্বাচন, রাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, ঠিক সেই সময়ে পরিস্থিতিটা যেরকম স্বাভাবিক থাকার কথা, পরিস্থিতিটা যেন অস্বাভাবিক মনে হচ্ছে। এটা কি নির্বাচনের একটা আনন্দ মুখর পরিবেশ থাকবে, একটা চমৎকার পারস্পরিক সহাবস্থান থাকবে। আমরা সমাজে ওই জিনিসটার অনুপস্থিতি দেখতে পাচ্ছি তো অনেক দিন ধরেই। আপনি যখন কথায় কথায় অমুক নিষিদ্ধ, তমুক ফ্যাসিবাদের দোসর, তমুক এটা, তমুক সেটা আপনি বলে ও নাই, ও নিষিদ্ধ, ও থাকবে না, আপনার এই যে অন্তর্ভুক্তিমূলক সমাজের আকাঙ্ক্ষার কথা বারবার বলা হচ্ছে, আর আপনি সমাজের 3 ভাগের 2 ভাগ মানুষকে আপনি মনে করছেন নানান কারণে তারা আমার সঙ্গে থাকতে পারবে না। তার মানে কি একটা দেশকে আমরা কয়েক টুকরা করে নেব, যে আমি এবং আমার সহমতের ভাইরা এক জায়গায় থাকবো? আমরা পারস্পরিক বিভিন্ন মতের মানুষ এক জায়গায় থাকতে হবে তো। এবং পরিস্থিতিটা আপনি অন্যান্য গণতান্ত্রিক দেশগুলোকে দেখে আপনাকে বিবেচনা করতে হবে, যে উন্নত দেশগুলোর পাশাপাশি আমরা নিজেদের দেশটাকে দেখতে চাই, সেই দেশের রাজনৈতিক আবহাওয়াগুলো কেমন থাকে। তারা কি সারাদিন রাজপথে হইচই করে এইসব নিয়ে? তাদের তো একটা জায়গা থাকে রাজনৈতিক আলাপ আলোচনার। আপনি দেখেন সারা দিন রাত আমাদের একই কথা, ও দোসর, ও দোসর, ও হত্যাকারী, ও। আরেকটা জিনিস আপনি খুব খেয়াল করবেন, যে যতই অস্থিতিশীলতা বাড়ে, আপনি সামাজিক মাধ্যমে দেখবেন ওই পতিত স্বৈরাচারের যারা সহযোগী, তারা অত্যন্ত আনন্দিত, তাদের আহ্লাদে 8খানা মুখ আমরা দেখতে পাচ্ছি, তাদের অট্টহাসি আমরা দেখতে পাচ্ছি। তার মানে এই দেশ যত খারাপ থাকবে, তত যেন কিছু কিছু মানুষের আনন্দ হাসি বেড়ে যায়। এবং এটাই পতিত স্বৈরাচার এবং তাদের সহযোগীদের একটা মানে বিষয়। এবং এখানে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র কাজ করছে। আপনি একটা স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ যাতে বাংলাদেশ যেতে না পারে, তার জন্য আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অনেকেই ক্রিয়াশীল বলে আমাদের মনে হচ্ছে। না হলে যেই আপনি নির্বাচনটা সামনে চলে আসবে মনে হয় চারদিকে অস্থিরতা কেন ক্রমশ দানা বাঁধে? এখানে তো আপনার এলাকায় যাবার না। এখনো আপনি যে অস্থিরতার কথা বললেন, এখনো তো পিআর ব্যবস্থা বা পিআর পদ্ধতি নিয়ে এখনো 2 দল অনড়। ভাত পায় না ঈর সবজি যায় চা খাইতে, একটা বাংলায় কথা আছে। মানে আমি ভাত মৌলিক চাহিদা আমার পূরণ হয় না, আমি চা খুঁজতে ঈর সবজি চলে গেছি খুঁজতে গেলে, এটা প্রবাদ। তা আপনি দেখেন আমরা একটা গণতান্ত্রিক নির্বাচন করতে পারি না মিনিমাম, আমি পিআর পদ্ধতিতে চলে গেছি। আপনি সাধারণ একটা নির্বাচন করেন না। গত 12 বছর ধরে তো আপনার কোনো নির্বাচনই নাই। একা নির্বাচন করেছেন, রাতের বেলা নির্বাচন করেছেন, না হলে ছলচাতুরে নির্বাচন করেছেন। সকলের অংশগ্রহণে দিনের বেলা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করেন, তারপরে পিআর টিআর কাবিখা দেখা যাবে।
আপনি মিনিমাম নির্বাচন করেন এবং সেখানে মানুষের জবাবদিহিতার একটা জায়গা নিশ্চিত করেন, আস্তে আস্তে হবে, সবই হবে। কিন্তু আপনার ন্যূনতমটাই নাই, আপনি মিনিমাম আপনার চাহিদা পূরণ করতে পারছেন না, আপনি পিজা খেতে চলে গেছেন। ভালো। একেবারে শেষের দিকে অনুষ্ঠানের ক্রিকেট নিয়ে তো অনেক কথাবার্তা হয়, কিন্তু নেদারল্যান্ড এখন খেলছে বাংলাদেশের সাথে, 2টি খেলার জয় করলো বাংলাদেশ, আশা করছি যে পরের খেলাটাতেও জিতবে। কেউ কেউ আবার এই জয়টাকে বলেছেন যে বাংলাদেশ খুব সমমানের দলের সাথে লড়ে জিতছে, তার মানে এটা খুব বড় ধরনের কিছু না, তাই কি? না, তা নয়। বাংলাদেশ তো একসময় আফগানিস্তানকেও খুব কঠিনভাবে কখনো হেরেছে, কখনো যে আফগানিস্তান অনেক উন্নত হয়েছে, কে যে কখন খেলায় উন্নত হয়ে যাবে এটা বলা যাবে না। তবে বাংলাদেশের যেভাবে খেলাধুলাতে একটা অগ্রসর ব্যাপার ছিল, বিশেষ করে ক্রিকেটে, ওটা কিন্তু অনেক ক্ষুণ্ণ হয়েছে নানান কারণে, এবং যেই জায়গায় রাজনীতি ঢুকে গেছে, আমাদের যে অপরাজনীতি সব কিছু যে নষ্টের মূল, এটা কিন্তু ক্রিকেটও তার একটা উদাহরণ। কেন ক্রিকেটারদেরকে রাজনীতিতে যুক্ত করতে হবে? তারা তাদের খেলাটাই খেলতো। আজকে সাকিব আল হাসানকে কেন দূরে দূরে থাকতে হচ্ছে? সে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে এত ভালো খেলছে, আমাদের দেশের ক্রিকেটে তার কোনো অবস্থান নাই। কি কারণে রাজনৈতিক এই ধরনের ঘটনাতে উনিই বা নিজে কেন জড়ালেন? আমাদের পরিস্থিতিটাই কেন আমাদেরকে তারকাদের আপনি যেটা বললেন যে এটাতে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হলো ক্রিকেট ক্ষতিগ্রস্ত হলো, দেশ ক্ষতিগ্রস্ত হলো, আমাদের তরুণ সমাজ সেখানে দমে গেল যে এটা কি ব্যাপার, তাদের যে আইডল সে এরকম জায়গাতে কেন ঢুকলো। মাশরাফি বলেন, সাকিব বলেন, প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে আসলে আওয়ামী লীগ তখন চেষ্টা করেছে তাদের যে ছলচাতুরির নির্বাচন, সেগুলোর দিক থেকে মানুষকে চোখ ফেরানোর জন্য এই সমস্ত তারকাদেরকে তারা যুক্ত করেছে, তাতে বিভিন্ন ক্ষেত্রগুলো নষ্ট হয়েছে। রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখতে হবে এবং রাজনীতিবিদদেরকে রাজনীতি করতে হবে, এবং সেই জায়গাগুলোকে তারা আইন সিদ্ধভাবে একটা সুন্দর সহানুভূতিশীল পরিবেশের মাধ্যমে কাজ করতে হবে। তা না করে এই ধরো মারো কাটো, ফেসিবাদের দোষর, অমুক তমুক, সকলেই জানে কে কি করেছে। আজকে আপনি 24-এর গণ অভ্যুত্থানে কার কি ভূমিকা ছিল এটা কি লোকে জানে না? আজকে কারা আনন্দিত হয় বাংলাদেশের এই মানে অবনমনে, অস্থিরতায়, সেটা দেখলেই বোঝা যায়। আপনার নিজের দেশের খুন খারাপিতে, অরাজকতায় আপনি আনন্দিত হচ্ছেন, আপনি উৎসাহিত হয়ে ফেসবুক করছেন, আপনারা এই চারদিক থেকে আপনি দেখবেন ইনফ্লুয়েন্সাররা সারাদিন কথা বলছে, অমুক অমুক অমুক, এই যে অস্থিরতা তৈরি করছে, এতে কি লাভ হচ্ছে? আপনি দেখেন এটা নিয়ে সরকার কোনো টু শব্দ করে না, বরং তারা যেন খুশি আরো যে এই যে মব, এটা মাঝে মাঝে আমাদের মনে হয় এই যে বুলডোজার নিয়ে যখন 32 নম্বরে যাওয়া হলো, আচ্ছা বুলডোজার কি পকেটে নিয়ে যাওয়া যায়? এটা কি দেয়াশলাই? এই আস্ত একটা বুলডোজার 2 দিন ধরে থাকলো, সরকার নির্বিকার। আপনি কোথাও নির্বিকার হবেন, কোথাও আপনি তৎপর হবেন, এটা কিন্তু যুক্তিসঙ্গত নয়। এটাই বৈষম্য। এর বিরুদ্ধেই কিন্তু 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয় নিয়ে এগুলো কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবারও কথা হবে। খোদা হাফেজ।